কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। হ্যাঁ, আমাদের পিসি বলছে যে আমি কেন ইস্তফা দেব, বিজেপি জোর করে আমার সিট কেড়ে নিয়েছে। বিজেপি যদি জোর করে তোমার সিট কাটতো তাহলে 500, 1000, 1500, 2000, 5000 পর্যন্ত তুমি ভোটটা সেই ব্যবধানে হার জিত থাকতো। কিন্তু এখানে দেখা গেল 15,000-এরও বেশি ভোটে শুভেন্দু অধিকারী জিতেছে। সেই জিনিসটা এখন মাননীয়ার মেনে নিতে কষ্ট হচ্ছে। আজকে মাননীয়া যে ইস্তফা দেবেন না বলছেন, সংবিধানে কি আছে এবং এই ইস্তফা না দিলে মাননীয়ার ইজ্জতটা কোথায় থাকবে, আজকে এসব কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। প্রথমে সবাইকে জানাই জয় শ্রীরাম। এখন তো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আজকে 7 তারিখ, পশ্চিমবঙ্গের ইতিহাসের সবথেকে বড় কালো দিন। তার কারণ হচ্ছে কি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন প্রায় 15,000-এরও বেশি ভোটে। সেই ভোটে হারার পরে সংবিধানের রীতি অনুযায়ী রাজভবনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তার আগে সংবিধানের পার্টকে ভুলিয়ে দিয়ে তিনি বললেন, আমি ইস্তফা দেবো কেন, আমি কি হেরেছি নাকি? এই কথাটা বলে তিনি ইস্তফাটা দিতে যাননি। আমাদের গ্রামের ভাষায় এটাকে হিটমা বলে, একদম হিটমাটিকা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুরো ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। এমনিতেও তো তিনি 1,500 কিলোর বাচ্চার জন্ম দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। একাই 100 জনকে নিতে পারেন বলে ইতিহাস সৃষ্টি করেছেন। বছরে 2 বার জন্মগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। কখনো বোলপুরে জন্মাচ্ছেন, কখনো কালীঘাটে জন্মাচ্ছেন। এটা নিয়েও ইতিহাস সৃষ্টি করেছেন। শ্রীমতী লিখেছেন, সেটা নিয়েও ইতিহাস সৃষ্টি হয়েছে। অভিষেক ব্যানার্জিকে এনে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। এত কম বয়সে 2 বছর বয়স থেকে রাজনীতি করে তার ফ্যামিলিতে সবকিছুতেই ইতিহাস একটা জড়িয়ে আছে। তো এই মুখ্যমন্ত্রী এখন বর্তমানে হিটমাগিরি দেখাচ্ছেন, বলছেন আমি ইস্তফা দেব না। তোমার মনের ভিতরে হইল পাপ। ভারতবর্ষে যারা সংবিধান রচনা করেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, তিনিও হয়তো ভাবেননি যে কখনো কোনোদিন এইরকম একটা কালো দিন আসবে যেখানটা একজন মুখ্যমন্ত্রী তিনি ইস্তফা না দেওয়ার কথা ঘোষণা করবেন। চেয়ারের প্রতি লোভ, ঔদ্ধত্য, অহংকার আর ক্ষমতার যে একটা আলাদা আকর্ষণ, তার ঔদ্ধত্য করে করে তো তিনি তার নিজের ক্ষমতাটা হারিয়েছেন। সেই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য তিনি এখন ইস্তফা দিতে চাইছেন না। কি হবে বলো তো? পশ্চিমবঙ্গে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে। সেই ইতিহাসে প্রথমবার, ভারতবর্ষের সংবিধান লাগু হওয়ার পর প্রথমবার কোনো একজন মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা হবে। কোনো একজন সিটিং মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল, সেটা একটা ইতিহাস ছিল। এবার একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে যে একজন মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা হচ্ছে। ইনার লজ্জা শরম যদি থেকে থাকতো তাহলে ইনি পদত্যাগটা করেই দিতেন। ইনার আসলে লজ্জা শরম ভয় ঘৃণা কিছুই নেই। উনি একজন পাথর, শুধুমাত্র ভাতার লোভ দেখিয়ে দেখিয়ে মানুষজনকে শান্ত করে রাখতে চেয়েছিলেন। কিন্তু মানুষ তো শান্তিই খুঁজছিল, শান্ত হতে চায়নি। এটার জন্যই তুমি হেরে গেছো পিসি। ইস্তফাটা দিয়ে দিলে ভালোই করতে। আমার মনে আছে 2011 সালে যখন শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হেরে গেছিলেন, তিনি যখন ইস্তফা দিতে গেছিলেন রাজভবনে 15 মিনিট দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে জানানো হয়েছিল রাজভবন থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে যে আপনি এই অন্তর্বর্তী সময়টা, যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করছেন ততদিন পর্যন্ত আপনি মুখ্যমন্ত্রী আসনে না বসে আপনি এটা পশ্চিমবঙ্গে দেখাশোনা করুন, যাতে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো 1 নম্বর ইস্তফা দিচ্ছেনই না, 2 নম্বর পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এইসব বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোকে তিনি আরও প্রশ্রয় দিচ্ছেন। যেমন করে এই যে 26,000 জন চাকরি গেছিল যাদের, সেখানটায় 2,000 3,000 জন তারা ছিল পুরোপুরি বেআইনিভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল। যখন কোর্ট বলল মধ্যশিক্ষা পর্ষদকে যে তোমরা আমাকে লিস্ট দাও, ওএমআর শিটটা দাও যে কে পাস করেছে সত্যিকারের আর কে পাস করেনি সেটা আমরা দেখতে চাই, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওএমআর শিটটা পুরোটাই নষ্ট করে দিয়েছিলেন যাতে সবাই ফাঁসে, তৃণমূল বাদ দিয়ে সবাই যেন ফেঁসে যায়। তাই শিক্ষকেরা ফেঁসেছিলেন, তাদের চাকরি চলে গেছিল, তারা হন্যে হয়ে মিছিল করছিলেন, নবান্ন অভিযান করছিলেন, পুলিশের লাথি খাচ্ছিলেন, না খেয়ে ধর্ণা দিচ্ছিলেন। এসব আমরা দেখেইছি। বর্তমান সময়েও সেই সেম পরিস্থিতি উনি সৃষ্টি করার চেষ্টা করছেন। আজকে পশ্চিমবঙ্গে এই যে বিক্ষিপ্ত অশান্তিগুলো হচ্ছে তার প্রকৃতপক্ষে দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী, কারণ তিনি না পদত্যাগ করেছেন না ভার সামলাচ্ছেন। এইখানটায় বোঝা যায় যে মানুষটা কতটা ক্ষমতালোভী এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তার কতটা মায়া। তিনি শুধুমাত্র চেয়ারের মায়া ছাড়তে পারছেন না, পশ্চিমবঙ্গের মানুষের মায়া তিনি সেই 2011 সালেই ছেড়ে দিয়েছিলেন। দেখো কাণ্ড। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। বর্তমানে এই যে তৃণমূল হারলো, এর পেছনের কারণ কি? এর পেছনের কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জির ঔদ্ধত্য, অহংকার, আত্মগৌরব। একটা জিনিস তোমরা দেখেছো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরের সামনে পাহারা। আপনি তো কোনো রকম কোনো সরকারি টাকা নেন না, বেতনও নেন না, চিৎকার করে করে বলেন, তাহলে এত এত সিকিউরিটি, এত এত ব্যারিকেড কিসের জন্য? ওই গলিতে যাদের বাড়ি তারা রীতিমতো ভয়প্রাপ্ত হয়েছিল, তারা রীতিমতো অশান্তিতে ভুগছিল যে তারা নিজেদের ইচ্ছা মতো কোথাও যেতে পারে না, তাদের বাড়িতে কেউ আসতে পারে না, এরকম করে করে। আর অভিষেক ব্যানার্জি সে মালটা পুরো ডুপ্লিকেট মাল, তার ঘরের সামনে স্ক্যানার মেশিন লাগিয়েছিল
মানে কেউ বোম টোম নিয়ে ঢুকে পড়বে। আরে তোরা যদি চুরি না করে থাকিস, তোরা যদি মানুষের প্রতি ভালোবাসা তোরা কুড়াতে চাস, তাহলে তোদের এত গাঁড়ে ভয় কিসের? আমি তো পিসি ভাইপোর গাঁড়ে এত ভয় কোনোদিন দেখিনি আর জানতামও না আমরা। পুলিশ যখন ব্যারিকেড হাঁটাচ্ছে সেটা দেখে আমরা হতবাক। অভিষেক ব্যানার্জির বাড়িতে সরকারি টাকায় কেনা স্ক্যানার মেশিন লাগানো হয়েছে। কোন ঝাটের বাল সে যে তার জন্য এত বড় মেশিন লাগানো হয়েছে সরকারি টাকা খরচা করে? কোন বিচি সে? কার বিচি? এই যে গাড়ির হুটখোলা গাড়ির ওপর থেকে দাঁড়িয়ে বলতো না যে তোর বাপকে গিয়ে বল 4 তারিখের পরে তোকে কে বাঁচাবে? আমি বলছি তোর বাপকে ডাক, তোর বাপকে ডেকে বল যে এখন তোকে কে বাঁচাবে? তোর স্ত্রী, তোর মেয়ে, তোর বাচ্চা, এগুলোর কথা যদি তুই একবার ভাবতিস তাহলে এরকম করে পশ্চিমবঙ্গে বাকি নেতাগুলোকে এত অপমান করতিস না। আসলে তোদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা তো পুরো ছোটলোকি ব্যাকগ্রাউন্ড। তারপরে তোর কাকা জ্যাঠারা তো মদ মাতাল চরিত্রহীন এক একটা লুটেরা তো আগেই। পশ্চিমবঙ্গে কালীঘাট চত্বরে যত বেআইনি কাজ সব ইনার বাপ ঠাকুরদা কাকা এরাই করে থাকে। এইসব করে করে আজকে ধ্বংসের পথে গেল। আরও এরা বিজেপির নামে দোষ দেয়। শুধুমাত্র বাঙালি জাতিকে শেষ করে দেবে, বাংলা ভাষা শেষ করে দেবে, আমাদের মাংস খেতে দেবে না। তো কি তৃণমূলের টাকায় মদ খাবে, না তৃণমূলের টাকায় পুজো করবে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। Now also I want to say that we didn't lose the election. ইনি হচ্ছেন দোকান কাঠা বেহায়া। ইনার মতো বেহায়া মেয়ে ছেলে আর পশ্চিমবঙ্গে কেউ নেই। কারণ কি জানো তো? ইনি হেরে গেছেন, তবুও তিনি মানুষের রায় সেটাকে তিনি মেনে নিতে পারছেন না। তিনি মনে মনে ভাবছেন যে না, আমিই জিতেছি, আমি উন্নয়ন করেছি, আমি জিতেছি। উন্নয়ন তো কি উন্নয়ন করেছেন, কার কি ছিঁড়েছেন আমি জানি না। শুধুমাত্র ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভুলভাল বুঝিয়ে রেখেছিলেন যে তোমরা ভালো আছো, আছো। এখন না, স্টেজে উঠে বলুন না মমতা ব্যানার্জি, আমি আছি বলেই না আপনারা ভালো আছেন। আমি যদি না থাকি একটা কমিউনিটি আপনাদের ঘিরে ধরতে 1 সেকেন্ড টাইম লাগবে না। দেখো তোমার সেই কমিউনিটিকে, দেখো, আমরাও দেখি। তুমি কোন ঝাটের বাল আমি দেখি, তুমি ডাকো কমিউনিটিকে। এইরকম করে করে মানুষকে ভয় দেখিয়ে তোমরা আজকে নাটকবাজি শুরু করেছিলে। পশ্চিমবঙ্গের আমি বলবো 2011 সালের পরে যখন ভোটে যেতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিপিএমের একটাও পার্টি অফিসেরা রাখেনি। এখন যখন তাদের পার্টি অফিস ভাঙচুর করছে, অভিষেকের গাঁড় ফাটছে না? যখন তোর পিসি দাঁড়িয়ে থেকে পার্টি অফিসগুলো ভাঙছিল তখন কিছু হচ্ছিল না, এখন দখল নিচ্ছে। কোনো একটা পার্টি অফিস ভাঙেনি, এটা মাথায় রেখে নে। তোর পিসি ভাইপো পশ্চিমবঙ্গটাকে কি করে ঝাঁঝরা করেছিস সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, তাই তোদের মুখে মুতেছে, তোদেরকে ভোট দেয়নি। আর ভবিষ্যতেও তোদেরকে কোনোদিন ওরা ভোট দেবে না। মিলিয়ে নিবি, যদি আসে সিপিএম আসবে, নাহলে আর কেউ আসবে না। অভিষেক ব্যানার্জিকে তো দেখে মনে হতো যে উনি কোনো রাজনৈতিক দল চালাচ্ছেন না, তিনি একটা কোম্পানি চালাচ্ছেন, সেখানে শুধুমাত্র প্রফিট, লাভ, লোকসান এইসবই দেখতেন। তিনি রাজনৈতিক দল যে চালাতেন, তিনি আসলে কি বলতো, একটা হচ্ছে কি গ্রাউন্ড লেভেল থেকে যদি কেউ রাজনীতি করে উঠে আসে, সে একটা বোঝে যে কোথায় মানুষের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা। আর সোনার চামচ মুখে নিয়ে 2011 সালে এসে কেউ বুঝতে পারেনি। আর কি করে মুকুল রায়ের সাথে 2 নম্বরি করে, কি করে শুভেন্দু অধিকারীর সাথে 2 নম্বরি করে পিসির কাছে তাদেরকে খারাপ বানিয়ে তারপরে নিজে এসে পুরো সর্বক্ষমতার অধিকারী হয়ে গেছিল। সে ভেবেছিল যে আমি থাকাকালীন আমার পিসি যতদিন বেঁচে আছে আমি লুটে পুটে নেবো সব, স্ত্রী, মেয়ে, বউ, বাচ্চা সবাই ভালো থাকবে, আর পশ্চিমবঙ্গের মানুষ ফোন মারাক। আজকে তোমরা ফোন মারাও, পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে, কথা দিয়ে গেলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমি একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।